শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রোমান। দর্শক শুভ সকাল, আমার পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা। লাবণ্য তোমাকে রোমান, কেমন আছো? না ভালো নেই। কেন? অনেকদিন গান শোনাও না। হ্যাঁ, ভাবছি তোমাকে সামনেই কোন একদিন গান শোনাবো। ঠান্ডা একটু লেগে আছে, একটু সুস্থ হয়ে নি, তারপর তোমাকে একদিন গান শোনাবো। মানে বুঝতে পারছি তুমি অনেক বড় শিল্পী হয়ে গেছো। একদমই না, একদমই না। তোমার কাছে, আমার মানে রাঙা সকাল পরিবারের কাছে তোমরা যখনই বলবে তখনই আমি গান শোনাবো, কিন্তু হয় না সবসময় আসলে করে হয়ে ওঠে না। আজকে এমন একটি দিন আসলে। শিল্পীদের অনেক সময় যখন আমরা গান শুনতে চাই তারা বলে যে আজকে গানটা ঠিক নেই। তুমিও সেই ভাবটা ধরলে আর কি। যাই হোক, আজকে আসলে আমাদের ভালো লাগার দিন, কোনো ভাব ধরার দিন নয়। কারণ আজকে আমাদের মাঝে এমন একজন রয়েছেন যিনি এত তারুণ্যদীপ্ত এবং যাকে দেখে আমরা আজকে সকাল থেকে অনুপ্রাণিত হচ্ছি। চলো জানিয়ে দিই কে আছেন আমাদের মাঝে। দর্শক, আজ আমাদের মাঝে প্রথম ঘন্টায় এসেছেন উন্নয়ন বিশেষজ্ঞ নীলুফার আহমেদ করিম। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং আপনাকে দেখে আমাদের খুব খুব ভালো লাগছে, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই তারুণ্য দীপ্ত দুটো মুখ দেখে আমারও খুব ভালো লাগছে। আমাদেরকেও সময় দিয়েছেন, সেটা আমাদের জন্য ভীষণ ভালো লাগার। এবং আজকে পুরোটা সময় আজকে আমরা আপনাকে জানার চেষ্টা করব যতটুকু পারি। জানি না কি বলবো, কোনো প্রিপারেশন নাই, কিন্তু জীবনের গল্প বলবার জন্য প্রিপারেশন লাগে। হ্যাঁ, একদম ব্যক্তি মানুষটাকে জানতে চাই। ছোটবেলায় আজ ফিরিয়ে নিয়ে যাব। ছোটবেলা কেমন কেটেছে, কোথায় কেটেছে, সবকিছু মিলিয়ে আজকে এই জায়গায় বসে কি গল্প মনে পড়ছে। আমি জানি তেজকে কেমন ছিল ছোটবেলা? জন্ম বড় মানে বেড়ে ওঠা ঢাকাতেই, যদিও আমার দাদার পৈতৃক বাড়ি মানে ওটা হচ্ছে চাঁদপুর। আর ঢাকাতে যে তেজগাঁ এখন, মানে এখন তো এটা শেরে বাংলা নগর। সো তেজগাঁ কৃষি কলেজ ছিল, এখন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আমার আব্বা ওখানকার প্রফেসর ছিলেন। সো এই এলাকায় আমার বড় হওয়া। এবং তখন তেজগাঁর যে কৃষি খামার এবং কৃষি কলেজ মিলিয়ে এটা কিন্তু একদম ফার্ম গেট। কেন ফার্ম গেট নাম? কেন? যেহেতু এটা এন্ড অফ দ্য কৃষি ফার্ম, তখনকার কৃষি ফার্ম ওই জায়গাটা পর্যন্ত। এবং সংসদের ওই পাশে যে জুট রিসার্চ, ওই পুরো জায়গাটা সহ এদিকে কলেজ গেট নামটা হলো তেজগাঁ কৃষি কলেজের জন্য কলেজ গেট। কিন্তু আচ্ছা, এখন অনেকে বলে যে মডেল স্কুল কলেজ, তার জন্য নাকি ওটা মানে মানে কলেজ গেট না, এটা তখন হয়েছিল। এবং তখন এই হাসপাতাল বাগুলো কিছুই ছিল না। একদিকে আগারগাঁও মানে গাঁও মানেই তো গ্রাম, তাই না? সো ওই ভিতরের এরিয়াটা একদম গ্রাম ছিল। এবং ঢাকাতে থেকেও একদম গ্রামের পরিবেশে কিন্তু বড় হয়েছি, এবং প্রকৃতির মাঝে। সেখানে অনেক পুকুর ছিল। এখন তো সংসদ ভবন যে এরিয়া, এখানে লেকটা, এগুলো কিন্তু পুকুর ছিল অনেক। এবং তখন ফার্ম ছিল, এবং এখানে ছাত্র যারা ছিল, সায়েন্টিস্টরা কৃষি গবেষণা করত। এটি কোন সময়ের কথা বলছেন আপনারা? আমি বলছি যেমন 60s এ। আচ্ছা, মানে আপনার জন্ম সে সময়? আমার 60s এ তো তারও আগে জন্ম। আমার 50s এ জন্ম। দেখে মনে হচ্ছে না। একদমই 50s এ জন্ম। তো যখন আমার জন্মের পর তো ওইভাবেই আমাদের বড় হওয়া। এবং আমার জন্ম যেই জায়গাটা, এখানে সংসদ ভবন এখন। আচ্ছা, ওখানে একটা বিল্ডিং ছিল, বাড়ি, যেটা খেজুর বাগান বলে। খেজুর বাগান, এখনো কয়েকটা খেজুর গাছ আছে কর্নারে। হ্যাঁ, খামার বাড়ি এই পাশে। তো সেখানে একটা বিল্ডিং ছিল, সেই বাড়িটাতে, এবং টাইলস দেওয়া ছাদগুলো ছিল। ওখানে আমার জন্ম হয়েছে। বাবা কি করতেন? আমার আব্বা ছিলেন প্রফেসর তেজগাঁ কৃষি কলেজ, এবং উনি আসলে সায়েন্টিস্টও ছিলেন পরবর্তীতে। এবং আমার আব্বা একসময় ডক্টর কামাল উদ্দিন আহমেদ, উনি পটেটো রিসার্চে, বাংলাদেশে যে এত আলু উৎপাদন, উনি ওটাতে গোল্ড মেডেল পেয়েছিলেন গবেষণা করে। আপনি কি বাবাকে দেখে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতেন? হ্যাঁ, বাবাকে দেখে। তারপর আমার বিয়ে হলো আবার, যিনি আবার শিক্ষকের সাথে। আচ্ছা, পরে উনিও আবার গবেষণায় চলে গেলেন। আচ্ছা, বিয়ের পরে আলাপ পরে করব, কি বলো লাবণ্য? একদমই তাই। আমরা ছোটবেলাটা আরেকটু থাকতে চাই, এবং এত চমৎকার চমৎকার তথ্য দিচ্ছেন। সেই সময় ঢাকাকে আসলে একটু অনুভব করতে পারছি যে কেমন ছিল সময়টা। আরো কিছু যদি শুনতে চাই, বা আপনি সে সময় কেমন ছিলেন শৈশবে? শৈশবে আমি
যেটা হলো যে আমার জন্মের আগেই আমার আসলে দুটো ভাই বোন, ওরা খুব ছোটবেলায় মারা যায় আর কি, হয়েই মানে বলা যায় যে 5 মাস বা 6 মাসও না হয়েই। তো দেখা যাচ্ছে তো দুজনের পরে যখন আমার জন্ম আমি খুব আদরের হয়ে গেলাম, এবং আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, আমার দাদা ফুপু চাচা সহ আমরা থাকতাম। এবং আমার জন্মের বছরই আমার দাদাও রিটায়ার করেন। আমার দাদা অ্যাকাউন্টেন্ট ছিলেন এগ্রিকালচার মিনিস্ট্রি তখনকার, এবং উনি ঢাকা এবং কলকাতা মিলিয়ে চাকরি করতেন। তো ওই বছরই উনি রিটায়ার করলেন। আমার দাদির ছিলেন না, তো যেটা হলো যে আমার আম্মাই টেক ওভার করেছেন পুরো ফ্যামিলি, চাচা ফুফু সহ একসাথে ছিলাম। তেমন হয়েছে যে ছোটবেলাটায় সবার খুব আদরেই বড় হয়েছি। আপনারা কয় ভাই বোন? আমরা 6 ভাই বোন, কিন্তু 3 জন খুব পরপর, মানে আমার যখন বয়স 3 আমি কিন্তু 2 ভাই বোনের বড় হয়ে গেলাম। আমরা এই পরিবারের গল্পগুলো ভাই বোনদের মধ্যে গল্পগুলো একটু জানতে চাই। তার আগে আজকে যে মানুষটাকে পেয়েছি তার অনেক অনেক গল্প আমরা সংক্ষিপ্ত করে যতটুকু আসলে জানাতে পারি এই মুহূর্তে একটু জানাতে চাই। তুমি জানাবে? হ্যাঁ, জানো। কিছু কমন পড়ে গেছে। দর্শক, আজ আমাদের অতিথি নীলুফার আহমেদ করিম, একজন জেন্ডার অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালটেন্ট এবং ফেইথ বাংলাদেশের নির্বাহী পরিচালক। তিনি বিভিন্ন সময়ে ইউএন উইমেনের ন্যাশনাল কনসালটেন্ট, নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়, আন্তর্জাতিক শ্রম সংস্থা, ইউএনডিপি এরকম আরও অনেক সংস্থায় জেন্ডার অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। এর আগে তিনি আমেরিকান সলিডারিটি সেন্টার বাংলাদেশের কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। এর পাশাপাশি 2014 সাল থেকে ফেইথ বাংলাদেশের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনটি স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা এবং প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে চলেছে। অলাভজনক প্রতিষ্ঠান উইমেন্স এম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ WEO এর পরামর্শক হিসেবে তিনি কাজ করছেন। বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখতে নারীদের তৈরি হস্তশিল্প আন্তর্জাতিক বাজারে উপস্থাপনের জন্য কাজ করে যাচ্ছে WEO। চলুন তার কাছে আবারও ফিরি। ঠিক বলেছি সব? মনে হয় আসলে এত জায়গায় কাজ করেছি এত বছর ধরে, এবং আপনার আরো অনেক কাজের অভিজ্ঞতা আছে। এবং আমার চাকরি জীবনটা শুরু বা কর্মজীবন শুরু কিন্তু 79 সাল থেকে। আচ্ছা আচ্ছা। তো তারপরে ধরেন 81 সালে আমি সরকারি একটি প্রতিষ্ঠানে আসলে 20 বছর ছিলাম, যেটা হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। ওকে। তো তখন এটার নাম ছিল বাংলাদেশ ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট সেন্টার। এটা এই 27 নম্বরের মোড়েই, এটা শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। আমরা একটু উনআশি এবং তুমি বোধহয় আমার কথাটি বলবে, তাই না? হ্যাঁ, এত বছরের আসলে আপনার জার্নি, এত অভিজ্ঞতা, এত গল্প আমরা যতটুকু পারি ধীরে ধীরেই শুনবো, কিন্তু যে পরিবারের গল্পটি জানবার জন্য আমাদের দুজনের আসলে আগ্রহটি একটু রয়ে গেছে। পরিবারে কেমন দেখেছেন এই যৌথ পরিবারে আসলে ভাই বোনদের মধ্যে সম্পর্ক কেমন ছিল, বাবা মার কোন বিষয়গুলো আসলে আপনার মধ্যে রয়েছে, সবকিছু মিলিয়ে জানতে চাই। যেটা আমার আসলে এখানে খুব বলতে হয় যে পরিবারকে আসলে একসাথে রাখার ব্যাপারে আমার মনে হয় আমার মায়ের খুব অবদান। উনি বউ হয়ে আসেন, বড় বউ, 8 ভাই বোন আব্বারা। তো আমরা 6 ভাই বোন, কিন্তু আমাদের আরো 3 ভাই বোন অনেক পরে, বাট আমরা 3 জন একদম পিঠাপিঠি, 1.5 বছর করে আমরা 3 ভাই বোন। বললাম না যে আমার বয়স 3-এ আমি 3 ভাই বোনের মানে 2 ভাই বোনের বড় আমি তখন। সো বড় হওয়াতে একটা জিনিস হয়েছে যে তখনই তুমি বড়, এই শুনতে শুনতে একটা বড় বড় ভাব আমার সবসময় ছিল এবং এখনো আছে। এবং তখন আমার 1.5 বছরের ছোট বোনটারও যেন আমি একটা বড় বোন, মানে ওকে দেখা, ওকে চুল আছড়িয়ে দেওয়া, ওর কাপড় চোপড় দেখা, এগুলোর দায়িত্ব আমার মধ্যে তখন চলে আসে। আর আমার মায়ের কথা যদি আমি বলি, অসাধারণ আমি বলবো, কেন আমার আম্মা যখন ক্লাস 9-এ পড়েন তখন ওনার বিয়ে হয়, এবং এই যৌথ পরিবারের থেকেও উনি প্রাইভেটে বিএ পাশ করেন সেই সময়। তো যেটা হচ্ছে যে আমাদের লেখাপড়ার পেছনেই যে আমার আম্মার যে পড়াশোনাটা ছিল এটার আসলে অনেক অবদান। এবং আমার ফুপুরাও তখন ছোট, চাচারা ছোট, আম্মা খুব দেখাশোনা করতেন। তো আমি বলবো যে এই বন্ধনটা টিকে রাখার জন্য, কেন আমার আব্বা খুবই ব্যস্ত থাকতেন গবেষণা কাজ প্লাস হচ্ছেন ওনার টিচিং নিয়ে, উনি প্রফেসর ছিলেন। ছাত্ররা বিকালেও আসতো আব্বার কাছ থেকে এটা ওটা বোঝার জন্য, দেখতাম যে সবসময় বাসার মধ্যে আছেই ছাত্ররা। তো তখন আবার ছাত্রী ছিল না, তখন শুধু ছাত্ররাই ছিল। আচ্ছা। কৃষিতে, এবং প্রথম
স্ত্রী ভর্তি হয় কৃষিতে, এটা হচ্ছে স্বাধীনতার পর 73-তে। আমরা একটু 71 সালের একটু প্রসঙ্গে যাই, কারণ ওই সময়ের তো অনেক অভিজ্ঞতা রয়েছে আপনার। কোন স্মৃতিগুলো সবচেয়ে বেশি মনে পড়ে? 71 সালে যেটা হচ্ছে আমার মনে পড়ে যে 71-এ আমি তখন হলিক্রস কলেজে পড়ি। আমরা 70-তে আমার এসএসসি, তারপর যখন আমরা ভর্তি হই কলেজে তার পরপরই কিন্তু শুরু হয়ে যায় মার্চ। তো যেটা হচ্ছে যে বুঝতেই পারছেন আমাদের বাসাটা কোথায় ছিল, তার চারপাশে একদিকে মোহাম্মদপুর, ওদিকে মিরপুর এবং এইদিকে হচ্ছে আপনার বিমানবন্দর। এটি তখন তেজগাঁরই বিমানবন্দর। এবং সত্যি সত্যি বলতে কি তেজগাঁ তখন কিন্তু মনে হতো যে এটা ঢাকার বাইরে। আমার ফুপুর বাসা নিউ মার্কেটের ওইদিকে। আজিমপুরে যখন আমরা যেতাম বলতাম আমরা আজিমপুর যাচ্ছি, আর ওরা বলতো তেজগাঁ যাচ্ছি, অ্যাজ ইফ এটা ঢাকা না। আচ্ছা। তো তো বিমানবন্দরে আমরা দেখতাম মার্চে থেকেই যে মানে প্লেন নামছে, সোলজাররা নামছে। কিন্তু এই পরিস্থিতি যে হবে 26শে মার্চে হয়তো আমরা তেমনভাবে বুঝতে পারি নাই। তারপর তো 26শে মার্চের সেই রাত, তারপরে আমরা সেখানে ছিলাম, কারফিউ হলো, কারফিউ খোলার পরে আমরা সেখান থেকে ওল্ড টাউনে চলে গেলাম। সেটাই 25শে মার্চ রাত আমরা, হ্যাঁ তখন ওই 26টাই আমাদের তখন যে মানে বেশি ইয়েতে আসে আর কি, যে ঘটনাগুলো, যে সারা দিনের যে ঘটনাগুলো। তারপর তো আমরা চলে যাই ইয়েতে, ওল্ড টাউনে চলে যাই। কিন্তু আমার আব্বা রয়ে যান, কারণ বাসাটা আছে, এবং আব্বার একজন উর্দু স্পিকিং একজন দারোয়ান ছিল, ওকে রেখে দেয় বাসায় আর কি। সো আমরা চলে যাই আব্বার এক বন্ধুর বাসা ওল্ড টাউনে, কারণ ওল্ড টাউনে তখন অনেক গলি গলি বাড়ি তো, এবং ওখানে উর্দু স্পিকিং লোক বেশি। সো আমরা ওখানে চলে যাই। তো যেটা আমার মনে পড়ে, যাই হোক আমার আব্বার উপরেও দেখা যায় 3-4 দিন পরে একটা অ্যাটাক হয়। তারপর আব্বাও বাসা ছেড়ে চলে আসে, রাতের বেলা অ্যাটাক হয়। তারপরে দেখা যাচ্ছে যে আমার এটা খুব মনে পড়ে যখন সরকারি কর্মকর্তাদের বলা হলো যে তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে কলেজে পাঠাতে হবে। তো আমার তখন ছোট 2 ভাই বোন পড়ে হলো মোহাম্মদপুর গভর্নমেন্ট বয়েজ স্কুলে। আচ্ছা। আর ছোট বোনটা পড়ে তখন শেরে বাংলা স্কুলটাতে, গার্লস স্কুল, যেটা আগারগাঁয়ে। তো ওদেরকে পাঠানো সম্ভব না এই জায়গায়। তো দেখা গেলো আব্বা আলাপ করলেন হলিক্রস কলেজে আমাদের সিস্টারদের সাথে। তো বললেন যে ওখানে হোস্টেল আছে, হোস্টেলে দিয়ে দিতে। অন্তত আব্বা লিখতে পারবেন যে হ্যাঁ কেউ না কেউ স্কুলে যাচ্ছে আর কি। তারপরে আমি হলিক্রস হোস্টেলে ছিলাম। তো সেই সময়গুলো যখন চারিদিকে এরকম মানে মুক্তিযুদ্ধ চলছে, আমরা ভিতরে আমরা আছি, তারপরে সেই রাতের বেলা চুরি করে চুপচাপ একটা রেডিও থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শোনা, বন্ধুরা মিলে চুপচাপ এক জায়গায় বসে। আগে হোস্টেল ছিল নিচতলায়, পরে 4 তলায় করে দিল। তো আমরা 4 তলায় থাকতাম, এবং রাতের বেলা অনেক বড় বড় কুকুরগুলো লাইক একদম সিংহের মতো ওদেরকে ছেড়ে দেওয়া হতো। তো ওইখানে আমাদের কোনো অসুবিধা হয়নি। কিন্তু একবার দেখা গেল যে মুক্তিযুদ্ধের মধ্যে থেকেই কেউ একজন আমাদেরই ফ্রেন্ড, ও কখনো নাম বলতে চায় না, তো আমাদের দেখা গেছে যে বাথরুমের ভেতরে একটা বোমা রাখা ছিল। সো ওই বোমা ফাটার পরে আমাদের কিছুদিনের জন্য একদম বন্ধ হয়ে গেল আর কি কলেজটা। আপনাদের বন্ধু রেখেছিল? আচ্ছা, সে কি রাজাকার ছিল? না, সে তো মুক্তিযোদ্ধা ছিল, যাতে কলেজ বন্ধ হয়ে যায়। তাকে জানি, খুবই জানি, কিন্তু বলতে চায় না। কিন্তু সে মুক্তিযুদ্ধের সাথেই সম্পৃক্ত। কারণ তখন যেটা হচ্ছিল, মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত যারা, তারা চাচ্ছিল না যে স্কুল কলেজগুলো চলুক, তাই না, এটা বন্ধ হয়ে যাওয়া। কারণ তাহলে তো যুদ্ধটা সেভাবে মুক্তিযুদ্ধ করা যাচ্ছে না। যদি দেখা যায় যে সবকিছুই একই রকম ভাবে সুন্দরভাবে চলছে, শান্তিপূর্ণভাবে চলছে, তাহলে তো সেই মুক্তিযুদ্ধটা তো কার্যকরী হবে না। তো এই আর কি একটা স্মৃতি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি পরবর্তীতে ভর্তি হলেন কোন বিভাগে? আমি অর্থনীতি, ইকোনমিক্সে। এটা কি আপনার পছন্দের বিষয় ছিল, বা কেমন লাগছিল আসলে অর্থনীতিতে পড়ার পর? আসলে যেটা বলি যে কলেজ স্কুলে আমি জিওগ্রাফিতে খুব ভালো ছিলাম। আচ্ছা। হ্যাঁ, তো আমার খুব ইচ্ছে ছিল যে জিওগ্রাফিতে পড়বো। কিন্তু যখন আমার এইচএসসির পরপরই বিয়ে হয়ে যায়,
তো তখন ভাবলাম যে যদি আমি জিওগ্রাফিতে পড়ি, অনেক প্র্যাকটিক্যাল ক্লাস হয়, আচ্ছা, অনেক ঘোরাঘুরি করতে হয়, বা ইভিনিং এ সন্ধ্যা থাকতে হবে, সো এইসব মিলিয়ে। বাট সেকেন্ড পয়েন্ট আমার ছিল আসলে ইকোনমিক্স। হ্যাঁ, এই চয়েসটা ছিল, কারণ আমার মনে হচ্ছে অর্থনীতি এই সাবজেক্টে পড়লে এর অনেক দিকে যাওয়া যায়। আমি টিচিংয়ে যেতে পারি, আমি ব্যাংকে যেতে পারবো, আমি মানে গবেষণায় কাজ করতে পারবো। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয়েছে যে স্কোপটা ভালো। কারণ আমার তখন পড়াশোনার পিছনে এইটাই কারণ ছিল যে আমি কর্মক্ষেত্রে প্রবেশ করব, শুধুমাত্র পড়ার জন্য না। এই সময়টা নিয়ে একটু জানতে চাই যে আপনার যে সময়টা আপনি পড়াশোনা করছেন, সেই সময়টা আপনি একটি নতুন একটা স্টেজেও পা দিয়েছিলেন, যে আপনার বিয়ে হয়ে গেছে। তো সবকিছু মিলিয়ে স্বাধীনতার পরপর কিন্তু তখন, হ্যাঁ, এই সময়টা সবকিছু মিলিয়ে আপনার ক্ষেত্রে কেমন ছিল, কেমন গিয়েছে সবকিছু মিলিয়ে? যেটা হচ্ছে আসলে যেটা হয়, বিয়ের পরে সংসার, তারপরে ফার্স্ট ইয়ারে আমার বাচ্চা, তারপরে দেখা যাচ্ছে যে তার পাশে পড়াশোনা, তো এই সব কিছু মিলিয়ে পড়াশোনার সময়টা আসলে কমই পাওয়া যায়। কারণ আমার তো একটা ওইদিকেও একটা রেসপন্সিবিলিটি, দায়িত্ব আছে পরিবারের প্রতি। হয়তো আমার এর পরের দিন পরীক্ষা, আর তখন তো এত টেলিফোন ছিল না, হয়তো দেখা গেল সন্ধ্যার পরেই একজন কোনো গেস্ট চলে আসছে, তো ওই আমি তো মাথার মধ্যে আমার পড়াশোনা চলছে, পরের দিনের পরীক্ষা, কিন্তু আমাকে গেস্টদেরকে তো এন্টারটেইন করতে হয়েছে। তো এইসব মিলিয়ে যেটা হচ্ছে যে বাচ্চা নিয়ে পড়াশোনা, সংসার, সবকিছু যেভাবে হয়তো আমার রেজাল্ট হওয়ার কথা ছিল সেটা হয়নি, যে কারণে আর আমি আর বাবার মতন বা হাজবেন্ডের মতন ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার যে স্বপ্নটা ছিল সেটা হয়নি। পরবর্তীতে আপনি আমেরিকা গিয়েছিলেন এবং ইলিনয় ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। হ্যাঁ, ওখানে আমাদের একটু শর্ট কোর্স ছিল। আর আরেকবার আমি গিয়েছি, তখন আমি সেটা কি প্রফেশনাল স্মল বিজনেসম্যান প্রোগ্রাম, স্মল বিজনেস, আমি দেখেন চলে গেছিল মাথায়, স্মল বিজনেস ম্যানেজমেন্টের উপরে আমি পড়াশোনা করেছিলাম। এবং এটা আরো পরে, কিন্তু তার আগেই কিন্তু আমি স্মল বিজনেসে এবং উইমেন এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ শুরু করি, যখন আমি আমার সরকারি প্রতিষ্ঠান বিএমএ কাজ করছিলাম। কিন্তু তখন থেকেই আমার আসলে অনুপ্রেরণার একটা জায়গা ছিল যে আমি নারীদের জন্য আসলে কাজ করব, নারী উন্নয়নে কাজ করব। এই ভাবনাটা কেন এলো? যখন আমি বিএমএ জয়েন করি, তখন আমি দেখতাম যে সরকার প্রতিষ্ঠান থেকে যারা ট্রেনিংয়ে আসতো, আমি তো ফ্যাকাল্টি ছিলাম, আমার ট্রেনিংয়ে ক্লাস নিতে হতো, এবং ক্লাসের মধ্যে আমি সরকারি কর্মকর্তা নারী ছিলই না বলা যায়। যদি 20 জন আমার পার্টিসিপেন্ট থাকে, তার মধ্যে একজন কখনো নাই। তা আমার মনে হলো যে কিছু তো আছে নিশ্চয়ই, কিন্তু নারীরা কেন ট্রেনিং আসছেন না? তখন আমি খোঁজ খবর নিয়ে দেখলাম যে অনেক সময় নমিনেশনটাই দিচ্ছে না নারীকে, এবং নারীরাও ভাবছে যে বাবা কোনো রকমের অফিসের কাজ করে বাসায় ফিরে যাই। কেন একজন নারীর কিন্তু কর্মক্ষেত্র ছাড়াও আমি বলি যে তার দ্বৈত ভূমিকা, তার একটা সাংসারিক ভূমিকা আছে। তখন মনে হতো যে আমি কাজ করছি, কর্মক্ষেত্রে আছি, তাড়াতাড়ি বাসায় ফিরে সংসার দেখব। তখন আমি প্রথম উইমেন ইন ম্যানেজমেন্ট একটা ট্রেনিংয়ের জন্য ডিজাইন করে আমার ডিজিকে বললাম যে আমি উইমেন ম্যানেজমেন্ট ট্রেনিং আলাদা করব। এটা কত সালের দিকে হতে পারে? এটা ধরেন 85-র দিকে। তার আগে আমি আমেরিকায় ঘুরে এসেছি, তার আগে জাপানেও গিয়েছিলাম, এবং সব জায়গায় আমি দেখলাম যে ওখানে নারীরা খুব ভালো ভালো জায়গায় আছে। বিশেষ করে আমি ফিলিপিনে যাই T4-এ, আমি দেখি যে নারীরা শুধুমাত্র যে সেলস গার্ল বা এই না, ওরা বড় বড় পজিশনে। আমাদের টিচার যারা আসতো, প্রফেসর, বেশিরভাগই ছিল নারীরা। তো আমার কাছে মনে হয়েছে কেন বাংলাদেশে নারীরা আরো এগিয়ে যাবে না, তাদেরকে আসতে হবে। এবং এই যে সংসারের যে ইয়েগুলো আছে, সেখানে আমি যেটা বলি যে বাধা বা তাই না, যে চিন্তা চেতনাটাকে বদলাতে হবে, যে নারীরা ঘরে বাইরে দুখানেই তো কাজ করতে পারবে, কেন পারবে না? এখন তো অনেকরাই আসছে, কিন্তু তখনও সেটা আমাদের একটা হয়তো কি বলবো চিন্তা ভাবনার মতো এটা ছিল না। যেমন আমার মা গ্র্যাজুয়েট হয়েও সংসারই করেছেন, কিন্তু এত বড় একটা সংসার, বাইরের কাজ করার কথা উনি হয়তো ভাবেননি, ভেবেছেন যে ওনার পড়াশোনাটা সংসার বাচ্চাদের জন্য অনেক কাজে লাগবে। অবশ্যই তাই। বিষয়গুলো এত স্মুথ ছিল, ধরেন আপনি ভাবছিলেন যে নারীদের করতে হবে, কিন্তু সামাজিক জায়গা থেকে তো আসলে অনেক রকম অনেক বাধা নিশ্চয়ই তখন ছিল, সেইগুলো আসলে পেরিয়ে এগুলো সম্ভব ছিল, চিন্তাগুলো আসলে বাস্তবায়ন করা। যে আমি যখন বিশেষ করে প্রশিক্ষক হিসাবে, আপনি যদি তখন নারী প্রায় ছিলই না, ট্রেনার আমরা কারা, আমার যারা পার্টিসিপেন্ট এরা কিন্তু সিনিয়র লেভেল পিপল,
এবং যারা বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে আছেন তাদেরকে ট্রেনিং দিতে হবে, তাদেরকে পড়াতে হবে। সেজন্য আমাদের অনেক কিন্তু কি বলবো প্রিপারেশন নিতে হতো। তো প্রায় ছিলই না তখন বলা যায় ট্রেনার। এখনো ট্রেনার হিসেবে আমি নারীদেরকে এখনো কম দেখছি। বিভিন্ন যখন ছবি দেয় যে একটা ট্রেনিং হচ্ছে বিয়ে, আমি মাঝে মাঝে লিখি একেবারেই কি নারী বিবর্জিত, আমি লিখি ওদেরকে। বাট এর কারণ কি আপনার কি মনে হয়? যেটা আমার মনে হয় ওই যে আমাদের ডুয়েল ট্রিপল রোলটা নারীদের, যে সমাজের জন্য, পরিবারের জন্য। কিন্তু এটা তো সব ক্ষেত্রেই আছে। তারপর হয় না যে অনেক ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরে কিংবা আরো অনেক ক্ষেত্রে টিচিং প্রফেশনে নারীরা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং সমান তালে কাজ করছে, কিন্তু ট্রেনার হিসেবে কেন তারা সেভাবে? এখানে আমার মনে হয় চ্যালেঞ্জটা খুব বেশি। আচ্ছা। এবং যে প্রশ্নগুলো করা হয়, কারণ আমি যাদের সামনে দাঁড়াচ্ছি তারা কিন্তু অনেক অভিজ্ঞ লোকদের সামনে দাঁড়িয়ে তাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করা, এবং আপনাকে অনেক প্রিপারেশন নিতে হয়। আপনি যে এক্সাম্পলগুলো দিবেন সেগুলো যেন তাদের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে আপনি যেন বলতে পারি। এবং ট্রেনিংয়ের জন্য আমার অনেক কেস স্টাডি তৈরি করতে হয়, রোল প্লেগুলো দিতে হয়, এবং বর্তমানে যেটা হচ্ছে অনেক পার্টিসিপেটরি, অংশগ্রহণমূলক আপনার অনেক ধরনের পদ্ধতি ব্যবহার করতে হয়। তো এইগুলো হয়তো সন্ধ্যার পরে গিয়ে রাত্রিবেলা এই বিষয়ে আবার কাজ করা হয়তো অনেকের পক্ষে সম্ভব হয় না। জি। তো আপনি বিভিন্ন প্রতিষ্ঠানেই পড়াশোনা করেছেন এবং সেই অভিজ্ঞতা নিয়ে আপনি কর্মক্ষেত্রে প্রবেশ করেছেন। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজে আপনি কবে যুক্ত হয়েছিলেন? আমি তখন একদম যখন অর্থনীতিতে আমরা মাস্টার্স করলাম, আমাদের রেজাল্ট হওয়ার আগেই আমরা কিছু স্যারদের সাথে কিন্তু তখন আমাদের অর্থনীতি বিভাগের টিচাররা কিন্তু অনেক গবেষণার সাথে জড়িত ছিল। তো আমাদের স্টুডেন্ট লাইফে অনেকে ওনাদের সঙ্গে জড়িত ছিল। জাস্ট আমরা পাশ করার পরে যখন চাকরি খুঁজবো তখন আমরা আমাদের টিচার উনি ছিলেন ওখানে গবেষক, তো ওনারা মানে পার্ট টাইম গবেষণার সাথে ছিলেন, তো ওনাদের মাধ্যমেই তখন আমি গবেষণায় ঢুকি। এটাই আপনার এবং আমার প্রথম এবং বছরখানে। আর এটা প্রথম না, আমার মনে হয় আমি মাস্টার ডিগ্রি পরীক্ষা দিয়ে বাসার কাছে একটা ইংলিশ মিডিয়াম স্কুল, ওখানে টিচিংয়ে ঢুকি। আচ্ছা। এবং আমি তখন মণিপুরি পাড়ায় থাকতাম, ফার্মগেট, এবং ওটা ছিল ইন্দিরা রোড স্কুলটা। তো মাত্র 300 টাকা পেতাম তখন, 78 সালের কথা বলছি। তো এই পয়সাটা বাঁচানোর জন্য আমি সেই এখন যে ইসলামিয়া আই হসপিটাল তার পাশ দিয়ে হেঁটে হেঁটে কিন্তু আমি যেতাম, যেখানে তাহলে আমি কিছু পয়সা বাঁচাতে পারবো, স্কুলে যেতাম। এবং সেই টাকাটা অবশ্যই সংসারের ক্ষেত্রে খরচ করতেন আর কি। এবং প্রথম যাই হোক এটা 300 টাকা হোক, তখন কিন্তু 300 টাকার দাম ছিল। তো আমার প্রথম স্যালারিটা পেয়ে আমি আব্বা আম্মাকে দেই পুরোটাই। হ্যাঁ, যদিও আমার মানে ইন্টারমিডিয়েট পর থেকেই তো আমার হাজবেন্ডের উপরেই তো আমি ছিলাম, তাই না, কিন্তু তারপরেও ওনাদের নিজের প্রথম উপার্জনটা আসলে বাবা মাকে দিয়ে আসি। আর যেটা হচ্ছে যে, এবং ওইখানে পরপরই আমি আবার কিন্তু বাংলাদেশ বেতারে আমি অ্যানাউন্সার হিসেবে কাজ করি তখন। আচ্ছা। এবং তখন কিন্তু একটা প্রোগ্রামে আমরা 10 টাকা পেতাম। আচ্ছা। হ্যাঁ, তখন সুখী সংসার অনুষ্ঠান ছিল, ওটার আমি অনুষ্ঠান ঘোষণায় ছিলাম। তারপর দুর্বার করলাম, তারপর উত্তরণ রেডিও ম্যাগাজিন, ওখানে শফিক কামাল উনি খুব নাম করা তখন, ওনার সাথে উনি শিল্পকলায় ছিলেন একজন হিসাবে, আমার মনে হয় কোনো প্রোগ্রাম মানে ডাইরেক্টর ছিলেন, পরিচালক হিসেবে ছিলেন। তো শফি ভাই, আমরা খুব মজা করে তখন উত্তরণ রেডিও ম্যাগাজিন, এবং ওখানে আমি নাটকও করেছি। মানে অভিনয় মানে ওটা তো বেতারের অভিনয়, মানে ওখানে অভিনয় করেছি। ওই আমাদের উত্তরণ রেডিও ম্যাগাজিনে 15 মিনিটের করে মাসে একটা নাটক হতো, সো ওখানে কঙ্কাল নাটকে আমি নাম ভূমিকা অভিনয় করেছিলাম। মানে আপনি কঙ্কাল হয়েছেন। তারপরে আবার 78 সাল থেকে আমি আসলে নিউজে চলে যাই, বাংলাদেশ বেতারে আমি সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করি। প্রায় ধরেন করোনা পর্যন্তই, করোনার পরে কয়েকবার পড়লাম, কিন্তু এখন একটু অনিয়মিত, মানে এখনো বাদ দিয়ে দেয়নি, আমিও বাদ দেইনি। কোথায় বলছিলাম? বাংলাদেশ বেতারে। বাংলাদেশ বেতারে আমি একজন সংবাদ উপস্থাপক। তাই তো বলছি, মানে শুরু থেকে এত সুললিত কণ্ঠ এবং এত শ্রুতিমধুর কণ্ঠ কেন লাগছে, এবং কণ্ঠটা খুব পরিচিত লাগছে। আচ্ছা, আপনার কখনো মনে হয় পরিচিত? আমি সকাল 7টায় যদি বলতাম খবর যে আসসালামু আলাইকুম, সকাল 7টা, এবং দিনগুলো সব বলে আপনারা যেভাবে বলেছেন, হ্যাঁ, খবর পড়ছি নীলুফার করিম,
বাহ, আচ্ছা ধরুন আপনি রাঙা সকালের উপস্থাপক, হ্যাঁ, আপনি শুরু করুন রাঙা সকাল উপস্থাপনা। তাহলে আমার আজকের তারিখগুলো সব বলে, হ্যাঁ হ্যাঁ, আজকের তারিখটাই আপনি বলুন। 5 সেপ্টেম্বর ধরুন। ওকে, সুপ্রিয় সদস্য, কি বলবো, এরা দর্শক, সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের রাঙা সকালে। আপনাদের সাথে থাকবো। আজকে আমাদের একজন অতিথি আছেন, তার কাছ থেকে আমরা শুনবো এবং তার পরিচয় জানবো এবং তার বিভিন্ন সময়ে তিনি যে ভূমিকায় ছিলেন আমরা জানবো এবং জেনে নিশ্চয়ই আমরা অনেক কিছু জানতে পারবো এবং উপকৃত হব। বাহ বাহ বাহ, আমরা এটা মুখস্থ করে রাখবো এবং সবসময় সেটাই কিন্তু করার চেষ্টা করবো, কারণ আপনি একজন তারকা ঘোষক এবং সেই হিসেবে আপনি এত দীর্ঘ সময় কাজ করেছেন। আমি অনেক উপস্থাপনা করেছি। আমি যখন আসলে অর্থনীতি ছাত্রী ছিলাম তখন অর্থনীতি সমিতি, বাংলাদেশ অর্থনীতি সমিতি অনেক বড় বড় আপনার 2 দিনের জন্য সম্মেলন করতো। তখন আমি তখনকার যে বলা যায় তখনকার প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, ওনাদের অনুষ্ঠানগুলোতে আমি আসলে উপস্থাপনা করেছি। আপনাকে কখনো ক্যামেরার সামনে অভিনয়ের জন্য কেউ বলেনি ওই সময়? আমি তো আসলে দেখা গেছে বলে নাই, এই কারণে যে আমি ওই দিক থেকে একটু বোধহয় পিছিয়ে ছিলাম, কারণ আমি আসলে টেলিভিশনেই চেষ্টা করি নাই। মানে একবার চেষ্টা করেছিলাম খবর পড়ার জন্য, বাংলাদেশ টেলিভিশন, কিন্তু ওটা হয়নি। পরে আর আমি নিজেই চেষ্টা করিনি। যে দেখলাম যে তখন সন্ধ্যায় টেলিভিশন শুরু হতো এবং প্রথম যখন খবর পড়বো তখন হয়তো দেখা যাবে যে ওরা রাত 12টায় দেবে। এদিকে আমার যে কর্মক্ষেত্রটা তখন বিআইএম-এর, আমাদের কিন্তু আমার অনেক পড়াশোনা করতে হতো এবং সন্ধ্যাবেলায় দেখা যেত আমার বাসায় আমার বাচ্চা বসে পড়াশোনা করছে। তখন ছোটটাও হয়ে গেছে, মানে আমার চাকরি জীবনের আগে 2 ছেলে মেয়ে। আমার হাজব্যান্ডও বসে আছে এবং উনি বাচ্চাদের পড়াশোনা করছেন এবং আমাকে অনেক দেখিয়ে দিতেন। আর তখন দেখা যেত যে আমাদের এখন তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যেটা হয়, তখন সেরকম সুবিধা ছিল না। তো তখন আমাদের ছিল যে কি বলে ওটাকে, একটা ফ্লিপ, মানে কাগজের মধ্যে লিখে আমরা ওটা দিতাম। এই মুহূর্তে ভুলে গেছি এটার নামটা। যাই হোক, সেটা তখন ইয়াতে দেখা যেত। তো ওই ছোট যে কাগজের মধ্যে লিখতে হতো, সেটা অনেক সময় আমার হাজব্যান্ড লিখে দিতেন রাতের বেলাও, পাওয়ার পয়েন্ট মতন করেই, যেটা আমার দেয়ালে আসতো এবং সেখানে আমি ক্লাস নিতাম। গানও করতেন, তো অনেক অনেক অভিজ্ঞতা রয়েছে। আমরা আপনার আবার কাজের প্রসঙ্গেই যদি চলে যাই। হেলা বলো, তুমি যে গানের কথা বললে, তো আজকে আমরা গান শুনবো না? খুব তো ইচ্ছে করছে ম্যাম, যদি অনুমতি। আমি তো আসলে বলবো যে আমার গত সপ্তাহে কিন্তু খুব কাশি ছিল। গত সপ্তাহে ছিল, এই সপ্তাহে নেই। আমরা জানি যে ইউটিউবে আপনার অ্যালবামও রয়েছে। হ্যাঁ, করেছি শখ করে। এবং আমার এক বন্ধু আছে রুকসানা আনোয়ার, যে টেলিভিশন সংবাদ উপস্থাপক এবং গান করে, হয়তো ওর উৎসাহ ছিল, সেই জন্য হয়তো অ্যালবামটা করেছি। আজকে কি শুনবো? ছোটবেলায় গান শিখেছিলাম খুব স্বনামধন্য গণসঙ্গীতের আব্দুল লতিফ, একদম যখন, এবং তখন আমরা স্বাধীনতার আগে আমরা তখন সেই সময়কার গানগুলো গাইতাম, উনি আমাদেরকে শেখাতেন। আজকে কি 2 লাইন শুনবো? আচ্ছা, দেখি, শুনি এখনই। জি, ওকে। আমার একজন খুব প্রিয় শিল্পী, ওনার সাথে আমি কাজ করেছি ইউএনডিপিতেও, জিনাত রেহানা, ওনার নাম জানেন। ওনার কাছে একটু একটু শিখেছি এই গানটাও, যখন আমরা ফিল্ডে কাজ করতে যেতাম একসাথে গান করতাম তখন। আচ্ছা, তো উনি আসলে দুনিয়াতে নাই এখন, আপনারা জানেন। তো জিনাত আপার, ওনার আম্মার লেখা গানটা, এবং এই গানের কথা নিয়ে আমার অ্যালবামটা মিষ্টি কিছু হাওয়া। একটু করি। সাগরের তীর থেকে, খুব সুন্দর। আমরা আপনার প্রায় গান শুনতে চাই, এটা একটা আবদার রইল। অন্য কোনো আয়োজনে নিশ্চয়ই আমরা গানও শুনবো। আমরা কাজের প্রসঙ্গে যদি আবার ফিরি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজে আপনার চাকরি, কত বছর ওখানে ছিলেন? না, ওখানে আমরা একটা প্রজেক্টে ছিলাম। তো ও আচ্ছা, ওখানে আমি 1 বছর ছিলাম। তারপরে আমি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, তারপরে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আমি 20 বছর কাজ করি। ওখানে আমি 81-এ জয়েন করি এবং আমাদের বেশিরভাগ আসলে ইকোনমিক্সের বন্ধুরা সিভিল সার্ভিসে যায়। একসময় 11-12 জন আমার সচিব ছিল আমার বন্ধুই। আচ্ছা, এবং অনেকে যেমন এডুকেশনে যায়, প্ল্যানিংয়ে যায়। কিন্তু আমি আসলে সংসার নিয়ে তখন সাহসও করিনি যে কোথায় পোস্টিং হয়ে যাবে, বাইরে চলে যাব।
এবং আমার বিয়ে যখন হয় আমার হাজবেন্ড তখন ছিলেন ময়মনসিংহে, যেটা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির প্রফেসর। পরবর্তী আসলে আমার জন্যই উনি ঢাকায় চলে আসেন এবং উনি পরমাণু শক্তি কমিশনে সায়েন্টিস্ট হিসেবে রিটায়ার করেন আর কি ওখান থেকে। তো যেটা হলো যে 81-এ তখন ঠিক পাবলিক সার্ভিস কমিশন না, এই ইনস্টিটিউটগুলো নিজেরাই রিক্রুটমেন্ট করতো। তো অ্যাড হলো, আমি অ্যাপ্লাই করলাম এবং আমার কপালটা খুব ভালো যে আমার এখানে ভাগ্যই বলতে পারবি যে এখানে চাকরি হয়ে গেছে। কারণ আমি আসলে টিচিংয়ে না গিয়ে যে ট্রেনিংয়ে এসেছি, আমার কাছে মনে হয়েছে টিচিং তো অবশ্যই আছে ভালো, কারণ টিচিংয়ে আমি একই বিষয়ে হয়তো ছাত্রদেরকে আমি পড়াবো বা ছাত্রদেরকে আমি বলবো এই চুপ করো, বেশি কথা বলবে না। কিন্তু ট্রেনিংয়ে কিন্তু আমার সবাই হচ্ছেন অ্যাডাল্ট এবং তারা এত অভিজ্ঞ, তাদের সাথে কিন্তু আমার অনেক প্রিপারেশন নিয়ে অনেক ধরনের পদ্ধতি ব্যবহার করে আমাকে ক্লাস নিতে হবে। তা আমার মনে হয় এটা একটা বড় দিগন্ত আমার জন্য। এবং আমি এখনো আমাকে ক্লাসে ডাকে ট্রেনিংয়ে, আমি পিএটিসিতে ক্লাস নেই, পাবলিক যে একাডেমি অফ ট্রেনিং সিভিল সার্ভিসের জন্য পিএটিসি, তারপর গভর্নমেন্টের বিভিন্ন ন্যাশনাল একাডেমি ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট নীলক্ষেতে আমি এইসব জায়গায় এখনো ট্রেনিং দেই এবং ক্লাস নেই, ডাকলেই যাই। গত সপ্তাহে নাইমে গেছিলাম, ন্যাশনাল এডুকেশনাল একাডেমি, যেটা আর কি এডুকেশন সার্ভিসের জন্য। তো যাই হোক, মানে আমার মনে হয় আমি খুব এনজয় করি ট্রেনিং, সেটা আপনার কথার মাধ্যমে বুঝতেই পারছে। তো জেন্ডার অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালটেন্ট হিসেবে কাজ করতে গিয়ে আপনি কি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন? আচ্ছা, জেন্ডার অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালটেন্ট হিসেবে কাজ করতে গিয়ে আসলে আমি তো কাজ করছি ধরেন মিনিস্ট্রির সাথেই, যদিও আমার ডোনার এজেন্সি ইউএন ওমেনের সাথে কাজ করি বা ইউএনডিপির সাথে বা আইএলও, যাদের সাথেই কাজ করেছি আমি আসলে এই জেন্ডার ইস্যুতেই কাজ করে যাচ্ছি। আমেরিকান সলিডারিটি সেন্টারে আমি কাজ করেছি জেন্ডার বেসড ভায়োলেন্সের উপরে। কিন্তু তো যেই চ্যালেঞ্জগুলো আমি এখনও দেখি, আমি ক্লাস নিতে গেলে জেন্ডার ইস্যুর উপরে যদি আমি ক্লাস নেই, আমার এখন বেশি ক্লাস না হয় জেন্ডার রেসপন্সিভ প্ল্যানিং অ্যান্ড বাজেটিং নিয়ে। সরকার থেকে প্রতি বছর জেন্ডার বাজেট হয়। সো দেখা যাচ্ছে যে 2009 থেকেই আমি জেন্ডার বাজেটের সাথে কাজ করে যাচ্ছি। তখন 4টা মিনিস্ট্রি দিয়ে শুরু হয়, এখন প্রায় 44 মিনিস্ট্রি ছিল 2 বছর আগে। এখন সব মিনিস্ট্রি এবং তার আন্ডারে যতগুলো ডিপার্টমেন্ট আছে তারা চলে আসছে এর আওতায়। তো যেটা আমার কাছে এখনো মনে হয় যে আমাদের যারা মেল অফিসার্স আছে বা তাদেরকে মনে হয় যে তাদের কি বলবো, তাদের চিন্তা চেতনার একটু চেঞ্জ আনা এখনো দরকার আছে। তো দেখা যায় যে আমি অনেক ফেস করি, আমাকে হয়তো বলে যে নারীরা এত কিছু পাচ্ছে, আপনারা তারপরে শুধু নারীদের কথা বলছেন কেন? তারপর আমি তখন আমার হয়তো কথা বলতে হয় যে হ্যাঁ, ওনারা অনেক কিছু পাচ্ছেন, কিন্তু সমান সমান কি পাচ্ছেন? তারপরে দেখা যাচ্ছে যে সমান বললেও কিন্তু একটা অসুবিধা। আমরা যদি সমতা চাই তাহলে বলবে তোমরা সমতা চাচ্ছ, তাহলে উঠো বাসে, আলাদা জায়গা চাও কেন? তোমরা এই আলাদা ওয়াশরুম চাও কেন? সব কিছু আলাদা হতে হবে কেন? আমি কথা বলি তখন যে সমতা নয়, আসলে আমাদের দরকার হচ্ছে সাম্য, ইকুইটি চাই, ইকুয়ালিটি না, ইকুইটি দরকার। সো এই ইকুইটির কথা যখন আমি বলতে যাই তখন হয়তো অনেকগুলো সিস্টেম আছে যে ইকুইটির জন্য আমাকে হয়তো স্পেশাল কিছু কার্যক্রম নিতে হবে যাতে করে যারা পিছিয়ে পড়ে আছে। আর জেন্ডার ইস্যুটা কিন্তু এখন গভর্নমেন্ট থেকে অনেক আগের থেকে আমরা বলছি, ইউএন থেকেও, এটা শুধুমাত্র নারীর না, যারা পিছিয়ে আছে। এখন পিছিয়ে আছে, নারী যদি পিছিয়ে থাকে আমরা তাদের কথা প্রথম বলছি, কিন্তু তারপরেও আমাদের ল্যাগিং বিহাইন্ড পিপল যারা ধরেন চ্যালেঞ্জিং পিপল, তারপরে ধরেন এই যে আমি স্পেশাল নিড চিলড্রেন নিয়ে এখন কাজ করছি, তারপরে স্পেশাল নিড শুধু চিলড্রেন না, পিপল আছে, ডিসেবিলিটি আছে, এদেরকে সামনে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু জেন্ডার ইস্যু কাজ করছে। আর ইউএনের কিন্তু একটা স্লোগান আছে, হি ফর শি। হি ফর শিটা হচ্ছে যে হি যারা এগিয়ে আছে তারা যদি তাদের হাতটা বাড়িয়ে না দেয়, সে কিন্তু এগিয়ে আসতে পারবে না। সো হাতটা বাড়িয়ে দিতে হবে। তো এই কথাগুলো তখন আমার এই যে যেটা বলি জেন্ডার বিশেষজ্ঞ হিসেবে কাজ করতে গিয়ে আমি মোটিভেট করার জন্য, মানুষকে রেসপন্সিভ করার জন্য আমার এই কথাগুলো বলতে হয়, চেষ্টা করি তাদেরকে বোঝানোর জন্য। আপনাকে একদম মাঠ পর্যায়ে গিয়ে কাজ করতে হয়েছে। আমি অনেক মাঠ পর্যায়ে কাজ করেছি, সেগুলোর ছোট ছোট কিছু অভিজ্ঞতা শুনতে চাই। আচ্ছা, একবার যখন ইউএনডিপিতে আমরা কাজ করি তখন আমি পিআরএ মেথডে কাজ করতাম, আমরা রিসার্চে পার্টিসিপেটরি র্যাপিড অ্যাপ্রাইজাল বলতো।
আচ্ছা। এবং এটা হলো যে একদম আপনি গ্রামে যাবেন, ওদের সাথে উঠান বৈঠকের মতন বসবেন, ওদেরকে নিয়ে ওখানে কাজ করবেন, এবং এই পার্টিসিপেটরি অ্যাপ্রোচটা হচ্ছে ওদের কাছ থেকে আপনি তুলে নিয়ে আসবেন। যেটা আমরা পরিকল্পনা অনেক সময় বলি যে টপ টু বটম, কিন্তু পরিকল্পনা আসা উচিত বটম টু আপ। আচ্ছা, ওরা কি চাচ্ছে, ওদের কি চাহিদা, সেটাকে যদি আমি পরিকল্পনায় না তুলে আনতে পারি, তাহলে দেখা যাবে যে ওরা কিন্তু নিজেদেরকে অংশ ভাববে না এই প্ল্যানিংয়ের। তখন ভাববে যে আমাকে বলছে, আমি এই জন্য এই কাজগুলো করব। কিন্তু আমি যদি বলি যে আমার জন্য আপনারা এই কাজগুলো করেন, তখন যখন প্ল্যানিং এই কাজটা আসবে, প্রজেক্টগুলো এইভাবে হবে, তখন সে ফিল করবে যে এটা আমার জন্য করা হয়েছে। তো ওই বিষয়ে ইউএনডিপিতে আমরা তখন ওটাকে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট প্রতি বছর যেটা হয় আমরা কাজ করেছি। তো তখন কিন্তু 1996 দিকে একটা হলো লাগাতার হরতাল ছিল, 5-6 দিন করে হরতাল। আচ্ছা, পুরো 5 দিন হরতাল। কত সালে? 96 দিকে। আচ্ছা, হ্যাঁ, মানে অনেক ধর্মঘট, হ্যাঁ, একদম লাগাতার হরতাল ছিল তখন। এবং অফিসও করতে হতো অনেকের, এবং অফিস করতে গিয়ে অনেকের অনেক রকম, ওগুলো আর বলবো না, বিশেষ করে ফেব্রুয়ারি মার্চের দিকে। হ্যাঁ, ওই সময় 96-তে মানে ওই তারপরে তো তখন আমরা ওই কাজটা পেয়েছি। তো এরকম হয়েছে যে আমরা ঠিক হরতালের আগে আমরা একটা গ্রুপ, আমরা 6 জন করে টিম হতো তখন, একজন সিনিয়র, একজন জুনিয়র, একজন আমার সাথে, আমি যখন পরিচালনা করব তখন একজন নোট টেকার থাকবে আমার সাথে, উনি নোট নেবে, এবং আমি মাঠে গিয়ে মানে যে পরিচালনা করব। তো আমরা চলে যেতাম একদম গ্রামের কাছাকাছি, এনজিওগুলোর হয়তো ছোট ছোট তাদের হয়তো থাকার জায়গা ছিল, ওগুলোতে থাকতাম। এবং এমন কোনো ভেহিকেল নাই বোধহয় আমি চড়ি নাই। ইভেন আমরা যখন রংপুরে কাজ করতে গেছি একদম চর অঞ্চলে, তখন কিন্তু গরুর গাড়িতে করে গেছি, গরুর গাড়িতে করে একদম চরে যেতে হতো, কেন ওখানে হাঁটার স্কোপ ছিল না। তো সেগুলো তো কাজ করেছি। হ্যাঁ, তো এগুলো এনজয় করেছেন বোধহয়, মানে না হলে তো আসলে আমি বলি, আমি আসলে যে কাজটাই যখন করি এনজয় করেছি। আর সবচেয়ে বড় হলো ফ্যামিলি নিয়ে যে আমি কাজ করতে পেরেছি, আমার পাশে একজন ওরকম মানুষ ছিল বলে। তখন আপনার সন্তানদের কিভাবে সময় দিতেন? তখন ওই যে ধরেন হরতালে তো ওদের স্কুল সব বন্ধ, তা যেটা হলো আমার সঙ্গী যিনি ছিলেন, তো উনি তখন বাচ্চাদেরকে খুব সময় দিয়েছেন। আসলে উনি বাচ্চাদেরকে লেখাপড়া করাতেন, আমার ওইদিকে অত ছিল না। আমি বাচ্চাদেরকে যেটা করেছি, তাদেরকে গান শেখানো, নাচ, ছেলে তবলা বাজাতো, তারপরে ছেলে খুব ভালো মাউথ অর্গান বাজাতো, মেয়ে নাচ গান সবই শিখেছে, দুজনেই ডিবেটার ছিল। মেয়ে হলিক্রস স্কুল কলেজ থেকে আবার টেলিভিশন চ্যাম্পিয়নও ছিল বিতর্কে। হ্যাঁ, তারপরে যদি এখনো দেশের বাইরে, কিন্তু ওখানে ওরা খুবই বাংলাদেশের কালচারের সাথে জড়িত, ওখানে প্রোগ্রামগুলো করে। তো ওইটার জন্য যে সময়টা আরেকজন দিত, আর একটা ছিল যে আমি সত্যি কৃতজ্ঞ দুজন মানুষের প্রতি। একজন তো আমার আসলে আমার হাজব্যান্ড আছেনই, আমার শাশুড়ি আম্মা এবং আমার আম্মা। এই দুজনের জন্য আমি বাচ্চাদেরকে ওনাদের কাছে রেখে পড়াশোনা করতে পেরেছি, চাকরি করতে পেরেছি। এবং আমার সত্যি শাশুড়ি আম্মা আমাকে, এই যে আমি রাতের বেলা, তখন অনেক সময় রাত 11টা-12টায় কিন্তু আমি বেতারের খবর পড়ে বাসায় ফিরতাম, ওনার অনেক সহযোগিতা পেয়েছি। সো এই সহযোগিতা ছাড়া একজন নারীকে আসলে তার প্রফেশন এবং বিভিন্ন জায়গায় আসলে দাঁড়ানো একটু মুশকিলই। আমরা একটু আপনার কাজের প্রসঙ্গেই থাকতে চাই, কারণ অনেক কাজ করে ফেলেছেন এক জীবনে, সেটি তো অবশ্যই জানতে চাই। ছোট ছোট করে ফেথ বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, পাশাপাশি নারী উদ্যোক্তা উন্নয়নে আপনি বেশ বড় ভূমিকা পালন করেছেন, শুনবো সেসব সম্পর্কে। হ্যাঁ, বড় ভূমিকা পালন করার পেছনে আসলে অন্যরাও ছিল, শুধু একা নয়। যেটা হচ্ছে যে আমি বললাম বিআইএমে যখন আমি শুরু করি, তখন বিএমডিসি নাম ছিল, উইমেন ইন ম্যানেজমেন্ট ট্রেনিং। তারপরে ওখানে আমি আসলে নারী উদ্যোক্তাদের জন্য উইমেন এন্টারপ্রেনারশিপ ট্রেনিংও শুরু করি। এবং সেই মুহূর্তে আমি আইএলওর কনসালটেন্ট হিসেবে ওখানে থাকাকালীনই আমরা আসলে লিয়েনে যেতে পারতাম। সরকারি সংস্থায় লিয়েন দেয় যে আপনি অন্য আন্তর্জাতিক সংস্থায় কাজ করতে পারবেন। তখন আমি আইএলওতে কাজ করছি, এবং তখন আমরা একটা সেমিনারের মাধ্যমে প্রথম নারী উদ্যোক্তাদেরকে নিয়ে একটা কাজ করি, যেখানে রোকেয়া আফজাল রহমান, যিনি নারী উদ্যোক্তাদের একজন পথিকৃৎ আমি বলতে পারবো। তো আমরা সেই নারী উদ্যোক্তা 93 সালে 1993-তে আমাদের সেই সেমিনারের পরে বাংলাদেশের প্রথম নারী উদ্যোক্তাদের সংস্থা উইমেন এন্টারপ্রেনারশিপ অ্যাসোসিয়েশন। আচ্ছা, হ্যাঁ, এরপরে আমি যেটা বলছি ওটাতে WEO, কিন্তু ওইটা উইমেন এন্টারপ্রেনারশিপ অ্যাসোসিয়েশন
যেটা প্রথম শুরু হয়, এর আগে কোনো নারী উদ্যোক্তাদের জন্য কোনো প্ল্যাটফর্ম ছিল না। তো ওইটার রোকেয়া আফজাল আপা ছিলেন প্রথম প্রেসিডেন্ট, আমি প্রথম জেনারেল সেক্রেটারি, এবং সেই দায়িত্ব নিয়ে অনেকদিন কাজ করেছি। আমি প্রেসিডেন্টও ছিলাম উইয়ের, সেটা হচ্ছে 2017-18-তে। পাশাপাশি অনেক এর সাথে কাজ করছি, নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি। এটার পিছনে আমার কাজ হচ্ছে যে সবাই তো আসলে চাকরি পাবে না, এবং অনেক নারীরা দেখা যাচ্ছে যে অনেক যোগ্যতা নিয়েও মানে ওনারা হয়তো চাকরির জীবনে জয়েন করেননি, বিকজ তাকে সংসারটা দেখতে হতো। কিন্তু সংসার রেখে পাশাপাশি যদি আমি আসলে নিজে উদ্যোক্তা হই, আমি কিন্তু আমার সময়টাকে ওইভাবে বেছে নিতে পারবো যে আমি সংসারকে সময় দিচ্ছি, আবার আমার ব্যবসাতেও সময় দিচ্ছি, নিজের মতো গুছাতে পারবো। চাকরিতে হলো আপনাকে সময় মতো যেতে হবে, আসতে হবে, অন্যের জন্য কাজ করতে হবে। সো নিজের জন্য কাজ করা, তো আমার মনে হলো যে নারীদের আসলে ওদের অনেক গুণাবলী আছে। আমরা ছোটবেলায় কিন্তু ধরেন মায়ের কাছ থেকে আমরা রান্না শিখেছি, সেলাই শিখেছি, তারপরে বিভিন্ন হ্যান্ডিক্রাফটস তৈরি করা শিখেছি। এই গুণাবলীকে যাতে কাজে লাগাতে পারে নারীরা, এই জন্য আমি নারী উদ্যোক্তা নিয়ে তখন আমরা কাজ শুরু করি। এবং প্রচুর আমি অনেক দিন নারী উদ্যোক্তা উন্নয়নের জন্য আইএলও এবং তখন ইউএসএআইডির একটা প্রজেক্ট ছিল, আমরা ট্রেনিং দিতাম তখন তাদেরকে। একটা হচ্ছে আপনার স্কিল ট্রেনিং, একটা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং। আমি ম্যানেজমেন্ট ট্রেনিংগুলো দিতাম যে আপনি হাউ টু স্টার্ট ইউর ওন বিজনেস অ্যান্ড হাউ টু ম্যানেজ ইউর ওন বিজনেস, এই বিষয়গুলোতে আমি বেশি ক্লাস নিয়েছি। এবং যেটা হচ্ছে স্কিল ট্রেনিংয়ে তো আপনাকে হচ্ছে দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন সংস্থা, যেমন এখন অনেক অর্গানাইজেশন, এসএমই ফাউন্ডেশন এবং অনেক অর্গানাইজেশন এবং ডোনাররা অনেক স্কিল ট্রেনিং দিচ্ছে। এটা গেলো একদিকে। তারপরে হচ্ছে যে আমি আসলে একটা গ্রুপের সাথে আমরা প্রথম ফেইথ বাংলাদেশ শুরু করি। সো ফেইথের এইচটা হেলথ, হ্যাঁ, এটা ফাউন্ডেশন ফর অ্যাডভান্সমেন্ট ইন ইনোভেশনস, টেকনোলজি অ্যান্ড হেলথ, এটা নিয়ে হচ্ছে ফেইথ অ্যাক্রোনিমটা। সো এটা যখন আমরা 2014-তে শুরু করি, আমরা বিভিন্ন বিষয়ে কাজ করতাম। পরবর্তীতে দেখা গেলো যে আমাদের বোর্ড মেম্বারের একজন বাচ্চা, সে স্পেশাল চাইল্ড। তো আচ্ছা আমরা একটু শুরু করে দেখি স্পেশাল চিলড্রেনের জন্য কী করতে পারি বাংলাদেশে। এই করতে করতে আমরা এখন স্পেশাল চিলড্রেনদের জন্য প্রায় 3000-এর উপরে শিশু, স্পেশাল চাইল্ড, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থেরাপির জন্য আমার অর্গানাইজেশন আসছে। 3500-এর বেশি। হ্যাঁ, এবং আমাদের একটা স্কুল, ব্রাইটার লাইফ স্কুল নাম, এবং সেখানে প্রায় 80-র মতন আমার শিশু স্কুলে আসছে। বাহ। এখন অনেকে আমাকে জিজ্ঞেস করে যে কোন ক্লাস আছে, কি আছে। আসলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কথা যদি বলি, আসলে এই বিষয়ে তো আমি ওইভাবে অভিজ্ঞ না, যারা থেরাপি নিচ্ছে বা স্পেশাল এডুকেটর, সঙ্গে থেকে থেকে আমি যেটুকু জানি সেটা হচ্ছে যে আমার প্রতিটা বিশেষ শিশুর জন্য তার কারিকুলাম আলাদা। আচ্ছা, ওর সাথে আরেকজনের সাথে মিলানো যাবে না। সো আমার সেই জন্য অনেক বেশি টিচার লাগে, এবং নিয়ম হচ্ছে কমপক্ষে আমি 3টি বা 2টি শিশুর জন্য আমার একজন টিচার লাগবে। সো এখনো বাংলাদেশে স্পেশাল এডুকেটর খুব কম, এবং আমাদের যে থেরাপিস্ট যারা আছেন তারা বিভিন্ন বিষয়ে, যে বাচ্চারা 1 ঘন্টার জন্য আসছে, 3-3.5 বাচ্চা কিন্তু একবারে না, তারা সারা মাস জুড়ে আসছে। বুঝতে পেরেছি। হ্যাঁ, আমার অনেক থেরাপি। তো সেটার ব্যাপারেও দেখা যাচ্ছে যে ডিমান্ড সাপ্লাই যদি আমি ধরি, ডিমান্ড অনেক বেশি, কিন্তু আসলে এখনো সেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা মানুষদের জন্য কাজ করার যে আমার স্পেশাল কি বলে এডুকেটর এবং থেরাপিস্ট এখন অনেক কম। এইদিকে আমাদের আগাতে হবে। জি, অবশ্যই। দু একটা কেস কি শুনতে পারি যে স্পেশাল চাইল্ড এসেছে, তাদের জীবনের বিশেষ কোনো ঘটনা বা এরকম? আসলে স্পেশাল চাইল্ডদের কথা যদি বলি, এদের প্যারেন্টসরা কিন্তু খুব ট্রমার মধ্যে থাকেন। কারণ এই বাচ্চাদেরকে আপনি একটা পার্কে নিতে পারবেন না, কোনো জায়গায় নিলেও বাচ্চার যে বিহেভিয়ারটা একটু ডিফারেন্ট, এটা অনেকে নিতে পারে না। আমরা কিন্তু এদেরকে আবার ডিফারেন্টলি এবল চাইল্ডও বলি, হ্যাঁ, যে বিশেষ চাহিদা সম্পন্ন। তো ওরা বিভিন্ন, ওদের একজনের কিন্তু একজন অনেক গুণাবলী আছে। আমাদেরই একজন শিশু, সে কিন্তু আপনার স্কেটিংয়ে, হ্যাঁ, নর্মাল বাচ্চাদের সাথে সে সেকেন্ড হয়েছে স্কেটিংয়ে। হ্যাঁ, আবার অনেক বাচ্চা যেটা হচ্ছে বিশেষ করে স্পিচ থেরাপি, এখন দেখা যাচ্ছে অনেক বাচ্চারা আসলে এই মোবাইলে থাকে, বাবা মারাও কম কথা বলে, তারা টেলিভিশন বা এগুলোতে থাকে, যে জন্য কথা কম বলে। সো স্পিচ থেরাপির আমাদের অনেক বাচ্চা আসে, এবং তারা কিন্তু পরবর্তীতে নর্মাল স্কুলে যেতে পারছে, কিন্তু প্রথম কিন্তু নর্মাল স্কুল হয়তো তাদেরকে নিচ্ছে না।
আচ্ছা। আর যেটা খুব দুঃখজনক হচ্ছে, যখন আমাদের এই স্পেশাল চিলড্রেনদের দেখা যাচ্ছে ফ্যামিলির মধ্যে একটা ব্রেকআপ হয়ে যাচ্ছে, অনেক সময় মাদেরকেই দোষ দেওয়া হয় যে বাচ্চাটা তার জন্য হয়েছে। সো অনেক বাবারা বাচ্চাকে ছেড়ে চলে যাচ্ছে, মা তো ছাড়তে পারে না বাচ্চাকে। তো দেখা যাচ্ছে যে ওনারা আসলে এত স্ট্রেসে থাকেন। তো আমরা অনেক সময় চিন্তা করি, আমরা মেন্টাল হেলথের উপরে মাদেরকে নিয়ে বাবাদেরকে নিয়ে আমরা প্রোগ্রাম করি, আমরা আউটিংয়ে করি। আমাদের সামনে একটা আউটিং আছে, বাচ্চাদেরকে নিয়ে আমরা বাইরে যাব। তো সেগুলো আমরা করি। এবং ইদানিং কিছু মায়েরা চাচ্ছেন যে তারা যেন আমাকে বলে, আপনি উদ্যোক্তা উন্নয়নে তো কাজ করছেন, আমাদেরকে উদ্যোক্তা বানান, যাতে আমাকে বাচ্চা রেখে আমি কিছু কাজ করতে পারবো কিনা। কারণ অনেক মায়েরা ইঞ্জিনিয়ার, ভালো ভালো ব্যাংকার ছিল, ভালো জায়গায় চাকরি করেছেন, পড়াশোনা আছে, কিন্তু চাকরি ছেড়ে দিতে হয়েছে শিশুটির জন্য। এবং শিশুটিকে অনেক সময় পরিবারও কিন্তু পছন্দ করে না, যে কারণে দেখা যাচ্ছে জয়েন্ট ফ্যামিলি থেকে তারা আবার আলাদা হয়ে যাচ্ছেন শুধু এই বাচ্চার কারণে। সো এটা আমার মনে হয় যে আমাদের আসলে এখানে আমাদের অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে, অনেক সত্যি সচেতনতা বাড়াতে হবে এবং অন্য বাচ্চাকেও শেখাতে হবে। আমার মেয়ে বিদেশের বাইরে থাকে, আমেরিকায়। ওর বাচ্চাদেরকে কিন্তু যে বাচ্চাটা কম পারে ওকে বলে দেয়, তুমিও তোমার বন্ধু, তুমি এই বন্ধুকে দেখবে। আর আমাদের এখানে হচ্ছে টিচাররাও যে বাচ্চাটা ভালো তার প্রতি নজর দিবে, আর যে বাচ্চাটা ভালো না তাকে এমনভাবে বলতে থাকবে যে বাচ্চার মানে যেটুকু মনোবল ছিল সেটাও কমে যায়। সো এইভাবে আমাদেরকে মনে হয় সচেতন বাড়াতে হবে। স্কুল লেভেলে স্কুলের চিলড্রেনদেরকে বোঝাতে হবে, মানুষজনকেও বোঝাতে হবে। কারণ আগে হয়তো অনেকে বলে এখন স্পেশাল চিলড্রেন কি বেশি বেড়ে গেছে। আমি বললাম না, বেড়ে গেছে কিনা সেটা বড় কথা না, হয়তো বাড়ছে, কিন্তু এখন ফ্যামিলি অ্যাওয়ার হচ্ছে, ফ্যামিলি এখন বিভিন্ন জায়গায় নিয়ে আসছে, তাদের চিকিৎসা করাচ্ছে, কিন্তু গ্রাম লেভেলে এখনো কিন্তু ওদেরকে বেঁধে রাখে, ঘরে আটকে রাখে। নিশ্চয়ই পরিবর্তন আসবে আশা করছি। তো এই যে দীর্ঘ কয়েক দশক ধরে আপনি কাজ করছেন, আর কত বছর কাজ করতে চান আসলে? আমি বলবো, আমার একটা হচ্ছে যে জীবন কর্মময়, মরিলে বিশ্রাম হয়। একদম। এর আগ পর্যন্ত যদি আমি ভালো থাকি, সুস্থ থাকি, সবার দোয়া পাই, আমি কাজ করে যাব। এবং ব্যস্ততাই সুস্থতা। সুস্থতা। আপনি বলছিলেন যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কথা, তবে সাধারণ বাচ্চারা আছে না, যেরকম করোনার পরে দেখা যায় যে করোনার সময় সবাই ঘরবন্দি ছিল এবং তখন কোনো খেলার জায়গা ছিল না, নিজেরা ঘরে বসে বসে সেই ডিভাইসের প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিল। এবং সাধারণ বাচ্চারাও আজকাল খুব একটা মিশতে চায় না, ডিভাইস কেন্দ্রিক হয়ে গেছে। তো এই সব শিশুদের ক্ষেত্রে কি আপনারা কোনো ট্রেনিং কিংবা কিছু ব্যবস্থা রয়েছে কিনা? আমি তো মনে করি এই শিশুদের জন্য তো দুনিয়াটাই আছে, তাই না? ওয়ার্ল্ড ইজ ওপেন টু দেম। তাদের বাবা মা খুবই ব্যস্ত, তাদের বাবা আছে, তাদের জন্য ফ্যামিলি থাকে, স্কুলগুলো আছে, কিন্তু আমার মনে হয় আমার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুগুলার জায়গাটা খুব কম। আমি এখন এখানেই থাকতে চাই। আচ্ছা। তবে সুযোগ হলে নিশ্চয়ই আমরা ওদের জন্য কাজ করব, কিন্তু আমি এখন এইখানে আরো বাচ্চাদের জন্য, আমি যদি ঢাকার বাইরেও যেতে পারি, যদি আমি আর কিছু পারি, তাহলে আমার ঢাকার বাইরেও আমি চাই যে এই ধরনের আমাদের থেরাপির ইউনিট যদি আমি খুলতে পারি। কারণ ঢাকাতে তো সবাই অনেক সুযোগ সুবিধা পাচ্ছেই, ঢাকার বাইরেও যদি আমরা যেতে পারি তাহলে আমার মনে হয় যে এই আরো কিছু বাচ্চা, বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চারা যারা ডিপ্রাইভড, হ্যাঁ, তাদেরকে যদি আমরা একটু কাজ করতে পারি, এটা আমার একটা স্বপ্ন আছে। খুব ভালো স্বপ্ন। এবং আজকে সকালটি এত সুন্দর একটা স্বপ্ন দিয়ে আমরা শুরু করছি এবং খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। পুরো ঘন্টা জুড়ে আপনি নারীদের জন্য, শিশুদের জন্য, মানুষের জন্য এভাবে কাজ করে যাচ্ছেন বছরের পর বছর। যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। আমার দর্শক শ্রোতাদেরকে বলবো, আমার খুব ভালো লেগেছে, আমি আমার জীবনের কথা বলতে পারলাম, জীবনের হয়তো কিছু সফলতার কথা বললাম। মানুষের জীবনে সবকিছু যে সফলতা দিয়ে ভরা তা না, কিন্তু সফল হতে গেলে মানুষকে আসলে স্ট্রাগল করতে হয়, কিন্তু তাকে কাজ করে যেতে হয়। হ্যাঁ, তার মনোভাব থাকতে হবে যে না, আমি কিছু করব। এবং আমি মনে করি যে আমি যাই কাজ করি, আমি ভালো লাগা থেকে কাজ করি। সো যদি সবাই আমরা যে কাজটি করি ভালো লাগা থেকে সুন্দর করে কাজ করতে পারি, তাহলেই মনে হয় আমরা নিজে যেভাবে সফল হতে পারবো, আমাদের সমাজকেও আমরা সেভাবে কিছু দিয়ে যেতে পারবো। এবং যদি আমার কাছ থেকে সমাজ কিছু উপকৃত হয়, আর আজকে দর্শক শ্রোতা যারা শুনছেন
তাদের ভিতরে যদি আমি একটু মোটিভেট করতে পারি আমার কাজ দিয়ে, আপনারা যদি এই কাজগুলোতে এগিয়ে আসেন, আমার মনে হয় আজকের এই রাঙা সকাল আমার জন্য আরো বেশি রাঙা হয়ে উঠবে। অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর বললেন। ভালো থাকবেন আপনি। আপনারা অনেক ভালো থাকবেন, আমাকে দোয়া করবেন। অবশ্যই।